বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম আছে যাদের হয়তো শারীরিকভাবে হয়েছে কিন্তু জনপ্রিয়তায় তারা আজও অমর। তেমনি এক নাম সালমান শাহ। মাত্র 4 বছরের ক্যারিয়ারে তিনি যেটা করে দেখিয়েছেন সেটা আগে কেউ পারেননি। কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া সেই ক্ষণজন্মা নায়ক হঠাৎ করেই 1996 সালের 6 সেপ্টেম্বর এই পৃথিবী থেকে চির বিদায় নেন। কিন্তু আপনার সঙ্গে কথা বলে আমি জানলাম আজ ভিন্ন কথা। কিন্তু এই বিদায় কোনো সাধারণ বিদায় নয়। মৃত্যুর পর থেকেই এক প্রশ্ন বাংলার মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে, এটা কি নাকি? তো গাইস, আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখব সালমান শাহের জীবনের শেষ দিন, তার মৃত্যু ঘিরে থাকা অগণিত প্রশ্ন, তদন্তের ভিন্ন ভিন্ন প্রতিবেদন এবং ভক্তদের না শোনা গল্প। কিন্তু ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। তো 1996 সালের 6 সেপ্টেম্বর এই দিনটি ছিল শুক্রবার। আর শুক্রবারে কি হয়েছিল সেটাই আগে জেনে নেওয়া যাক। সেদিন ছিল শুক্রবার। চিত্রনায়ক সালমান শাহ তখন থাকতেন রাজধানী ঢাকার নিউটন ইস্কাটনের রোডের ইস্কাটন প্লাজার একটি ফ্ল্যাটে। সেদিন সকাল 7টায় বাবা কমরউদ্দিন চৌধুরী ছেলে শাহরিয়ার চৌধুরী ইমনের সঙ্গে দেখা করতে ইস্কাটনের বাসায় যান। আর আপনারা হয়তো জানেন সালমান শাহের আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তো যাই হোক, বাবা কমরউদ্দিন চৌধুরী ছেলে শাহরিয়ার চৌধুরী ইমনের দেখা না পেয়ে তিনি বাসায় ফিরে আসেন। সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া একটা সাক্ষাৎকারে সেদিনকার ঘটনার এক্সপ্লেনেশন দিতে গিয়ে সালমান শাহের মা নীলা চৌধুরী এমনটা বলেন যে বাসার নিচের দারোয়ান সালমান শাহের বাবাকে তার ছেলের বাসায় যেতে দিচ্ছিলেন না। নীলা চৌধুরীর ভাষ্যমতে সেই দারোয়ান তাকে এমনটা বলেছিল যে স্যার, এখন তো আপনি ওপরে যেতে পারবেন না, কিছু প্রবলেম আছে, আগে ম্যাডামকে মানে সালমান শাহের স্ত্রী সামিরাকে জিজ্ঞেস করতে হবে। এক পর্যায়ে সালমান শাহের বাবা জোর করে উপরে গেছেন। কলিং বেল দেওয়ার পর দরজা খুলল সামিরা মানে সালমান শাহের স্ত্রী। সালমান শাহের বাবা সামিরাকে বললেন ইমনের সঙ্গে একটা কাজ আছে, ইনকাম ট্যাক্সের সই করাতে হবে, ওকে একটু ডাকো তো। তখন সামিরা এমনটা বলেছিল ও তো এখন ঘুমে আছে। তখন সালমানের বাবা এমনটা বলেছিল ঠিক আছে, আমি বেডরুমে গিয়ে সই করিয়ে আনি। কিন্তু সামিরা নাকি তাকে যেতে দেয়নি। এরপর সালমান শাহের বাবা প্রায় ঘন্টা দেড়েক ওখানে বসে থাকার পর বাড়িতে চলে আসে। এরপর বেলা 11টার দিকে একটা ফোন আসে সালমান শাহের মা নীলা চৌধুরীর বাসায়। ওই টেলিফোনে নীলা চৌধুরীকে বলা হয় সালমান শাহকে দেখতে হলে তখনই নাকি তাকে যেতে হবে। টেলিফোন পেয়ে নীলা চৌধুরী দ্রুত ছেলে সালমান শাহের বাসার দিকে রওনা হয়েছিলেন। তবে সালমানের ইস্কাটনের বাসায় গিয়ে নীলা চৌধুরী সালমান শাহকে বিছানার উপর পড়ে থাকতে দেখেন। নীলা চৌধুরীর বক্তব্য এমন ছিল যে খাটের মধ্যে যেদিকে মাথা দেওয়ার কথা সেদিকে পা, আর যেদিকে পা দেওয়ার কথা সেদিকে মাথা। পাশেই সামিরার এক আত্মীয়র একটি পার্লার ছিল। সেই পার্লারের কিছু মেয়ে ইমন অর্থাৎ সালমান শাহের পায়ে মালিশ করছিলেন। নীলা চৌধুরীর ভাষ্যমতে আমি তো ভাবছি আমার ছেলে ফিট হয়ে গেছে। আমি দেখলাম আমার ছেলের হাত পায়ের নখগুলো একেবারে নীল। তখন আমি আমার হাজবেন্ডকে বলেছি আমার ছেলে তো মরে যাচ্ছে। ইস্কাটনের বাসা থেকে সালমান শাহকে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে ঘোষণা করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে বলা হয় সালমান শাহ করেছেন। তবে এই বিষয়টি এখনো বিচারাধীন। সালমান শাহের মৃত্যুর সঠিক কারণ জানতে না পারায় তার ভক্তদের মধ্যে তৈরি হয় নানা প্রশ্ন। বাবা, তোমরা স্বপ্ন দেখেছো রানাকে নিয়ে? আচ্ছা, এবার জেনে নেওয়া যাক এই ঘটনার আগের দিন অর্থাৎ 5 সেপ্টেম্বর বৃহস্পতিবার আসলে কি ঘটেছিল। 5 সেপ্টেম্বর 1996 এই সন্ধ্যায় প্রেম পিয়াসী সিনেমার ডাবিং করতে এফডিসিতে গিয়েছিলেন সালমান শাহ। সেখানে ডাবিং এর জন্য আগে থেকেই উপস্থিত ছিলেন এই সিনেমার নায়িকা শাবনূর। সালমান তার বাবাকে ফোন করে বলেন তার স্ত্রী সামিরাকে নিয়ে এফডিসির সাউন্ড কমপ্লেক্সে আসার জন্য। ফোন পাওয়ার পরপরই সালমানের বাবা সামিরাকে নিয়ে এফডিসিতে আসেন। শ্বশুরের সঙ্গে সাউন্ড কমপ্লেক্সে এসে সামিরা দেখতে পান সালমান এবং শাবনূর ডাবিং রুমে খুনসুটি করছেন। মানে বুঝতেই পারছেন হয়তো তারা হাসি মজা করছিল আর কি। যাই হোক, ওই সময়ের বেশ কিছু বিনোদন পত্রিকায় সালমান এবং শাবনূরকে নিয়ে অনেক কিছুই লেখালেখি হয়। যারা 90 দশকের কিড তারা হয়তো এই বিষয়ে আমার থেকে আরো বেশি ভালো জানবে। সালমানকে শাবনূরের সঙ্গে খুনসুটি করতে দেখে সামিরা অনেক রেগে যান। সালমানের বাবা চলে যাওয়ার পরই সামিরাও দ্রুত গাড়িতে ওঠেন। অবস্থা
অবস্থা অনেক জটিল। এই বিষয়টা বুঝতে পারেন সালমান শাহ। এই কারণেই সালমান শাহ এবং চিত্র পরিচালক বাদল খন্দকার একই গাড়িতে উঠে বসেন, কিন্তু গাড়িতে বসে সালমানের সঙ্গে কোনো কথা বলেননি সামিরা। এদিকে তাকে বোঝাতে থাকেন বাদল খন্দকার। গাড়ি এফডিসির গেট পর্যন্ত গেলে সালমান শাহ সেখানকার প্রধান ফটকের সামনে নেমে যান, তার সঙ্গে বাদল খন্দকারও নেমে পড়েন। এরপর সেখানে তারা কিছুক্ষণ আড্ডা দেন। এরপর তারা ডাবিং রুমে ফিরে গেলেও সেদিন আর কোনো ডাবিং হয়নি। পরে রাত 11টার দিকে নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার B11 নম্বর ফ্ল্যাটের সামনে সালমানকে পৌঁছে দিয়ে বিদায় নেন বাদল খন্দকার। বাসায় ফেরার পর রাতের ঘটনা নিয়ে বিভিন্ন রকমের বক্তব্য পাওয়া যায় সেই সময়ের পত্রিকাগুলোতে, তবে সেই সব বক্তব্যের একটাও প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। প্রথম আলোকে দেওয়া একটি সাক্ষাৎকারে চলচ্চিত্র পরিচালক বাদল খন্দকার এমনটা জানান যে তিনি পরদিন সকালেই সালমানের বাসায় গিয়েছিলেন। সিনেমার কাজের শিডিউল নিতে তিনি সকালে সেখানে গেলে বাসার নিচে দারোয়ানরা তখন বলাবলি করছিলেন সালমান নাকি রাতে পাশ দিয়ে মারা গেছেন। চলচ্চিত্র পরিচালক শাহ আলম এই বিষয়ে বলেন, শেষের দিকে সালমান অনেক মানসিক চাপে ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং প্রযোজকদের সঙ্গে বোঝাপড়ার ঘাটতি তৈরি হয়েছিল। কিছুদিন নাকি সালমান শাহ এফডিসির শিল্পী সমিতিতে নিষিদ্ধ হয়েছিলেন। গত বছর সাবেক স্বামী সালমান শাহের মৃত্যু প্রসঙ্গে খোলামেলা কথা বলেন সামিরা। বেসরকারি টিভি চ্যানেল 24কে দেওয়া একটি সাক্ষাৎকারে সামিরা বলেন, যারা করে তারা তো কিছু বলে কয়ে করে না, তাই না? এখন নীলা চৌধুরী বারবার বলছেন সামিরাকে কেন রিমান্ডে নেওয়া হচ্ছে না। আচ্ছা, একটা বাসায় যদি একটা বাচ্চা আত্মহত্যা করে, সেই বাচ্চার মা বাবাকে কি আমরা উঠিয়ে নিয়ে চলে যাই? তাহলে আমাকে কেন উঠিয়ে নেওয়া হবে? কেন এটি সুইসাইড? এই বিষয়ে সামিরা বলেন, সালমান শাহ মেন্টালি সুইসাইডাল বাই নেচার। এর আগে সালমান শাহ 3 বার চেষ্টা করেছে। মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ড চেক করলে সবকিছুই জানা যাবে। সামিরা বলেন, ওখানে 2 বারের রেকর্ড আছে, আরেক হাসপাতালে 1 বার আছে। 3টাই আমার বিয়ের আগে। 3টা ঘটনাই আমি জানি। একবার মায়ের সঙ্গে ঝগড়া করে তিনি এমনটা করেছিলেন, আরেকবার আমাকে বিয়েতে রাজি করানোর জন্য এমনটা করেছিল, আরেকবার ওর কিছু একটা হয়েছিল সেটার জন্য সে এমনটা করেছিল। 2020 সালের 25 ফেব্রুয়ারি সালমান শাহের অপমৃত্যুর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম ঢাকার সিএমএম আদালতে সংশ্লিষ্ট শাখায় 600 পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন জমা দেন। পিবিআইয়ের সেই তদন্ত প্রতিবেদনে বলা হয় তিনি করেছেন। পরে 2021 সালের অক্টোবর মাসে চিত্রনায়ক সালমান শাহের অপমৃত্যুর ঘটনায় করা মামলায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ পিবিআই এর তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন জমা দেওয়া হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অর্থাৎ সিএমএম আদালতে আইনজীবীর মাধ্যমে এই আবেদন জমা দেন সালমান শাহের মা নীলা চৌধুরী। আদালতে জমা দেওয়া নারাজি আবেদনে বলা হয়, সালমান শাহের অপমৃত্যুর মামলাটি সঠিকভাবে তদন্ত না করে আসামি পক্ষ দ্বারা প্রভাবিত হয়ে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। কিন্তু তাই বলে তোর কিশোরবেলার প্রেমকে বুকের ভেতর দাফন করতে পারিস না? সালমান শাহের মৃত্যুর রহস্যের মতোই আমার ভিডিওটাও অসম্পূর্ণ থেকে গেল। তবে আমি যখন ইউটিউবিং শুরু করিনি তখন আমি অনেক কিছুই শুনতাম। এই ঘটনায় অনেকের নাম জড়িয়েছিল। তাদের মধ্যে সব থেকে উল্লেখ্য 2টা নাম, সামিরা এবং ভিলেন ডন। এক পক্ষের এমনটাও দাবি ছিল সালমান শাহের পেছনে ডনের হাত ছিল, কিন্তু ডন এটা বারবারই অস্বীকার করে আসছেন এবং সে এমনটা দাবি করছেন, সালমান তো আমার অনেক ভালো বন্ধু ছিল। সালমান হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই হার্ট। আজকে আমি অন্য কোনো বিষয় নিয়ে কথা বললাম না, শুধুমাত্র ঘটনার দিন এবং আগের দিন নিয়ে আপনাদের সঙ্গে কিছুটা ডিসকাস করলাম। কিন্তু ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে আরো একটা কথা বলে যেতে চাই। আপনারা তো তুষার খানকে অবশ্যই চেনেন, তাই না? গত পরশুদিন আমি একটা ইন্টারভিউ দেখছিলাম এবং সেই ইন্টারভিউ দেখে আমি জানতে পারলাম সালমান শাহ এবং তুষার খান অনেক ক্লোজ ফ্রেন্ড ছিলেন। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। যদিও সালমান শাহের সঙ্গে সবারই সম্পর্ক ভালোই ছিল, কিন্তু তুষার খানের ভাষ্য মতে সালমান শাহ যখন কোনো দোটানায় পড়তো বা তার যদি মন খারাপ হতো তাহলে নাকি তিনি তুষার খানের বাসায় গিয়ে আড্ডা দিতেন। তো বা কখনো কোনো কারণে একটু বেশি মন খারাপ, তখন ভালো লাগছে না, আমি বাসায় আসবো, মানে আমার এখানে আসবে। অ্যান্ড সামহাউ তারপর নাকি সালমান শাহের মেজাজ ফুরফুরে হয়ে যেত এবং সামহাউ ও খুব ফ্রেশ হয়ে যেত। পরের দিন আবার ফুরফুরা মেজাজে শুটিং করছি আমরা। এবার আমি আপনাদেরকে পার্সোনালি একটা কথা বলি। দেখুন,
প্রত্যেকটা মানুষের কিছু স্পেসিফিক দুঃখ বা কষ্ট আছে, এটা বড় বিষয় না। সব থেকে বড় বিষয় এটা হলো আপনার দুঃখ এবং কষ্টের সময়টাতে আপনাকে মেন্টালি সাপোর্ট কে করছে বা কে আপনার পাশে থাকছে। আর আমার মনে হয় কোনো মানুষের খারাপ সময়টাতে তাকে অনেক বেশি হেল্প করতে না পারলেও তাকে মানসিকভাবে সাপোর্ট করে তার পাশে থাকাটা জরুরি। যাই হোক, অনেক কথা বললাম। তো গাইস, এই সমস্ত কিছু জানার পর সালমান শাহকে নিয়ে আপনার কি মতামত? আপনার যে কোনো মতামত কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching, guys.